আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম রাফি গল্প সিজন 3 পর্ব 7 নিয়ে। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করে ফেলি। হঠাৎ মনে হলো হিয়ার মতো কাউকে দেখলাম একটা ছেলের সাথে। ফারিয়া এখনো হাত ধরেই আছে, তাই দেখতে যেতে পারলাম না যে ওরা কে ছিল, হিয়া নাকি অন্য কেউ। পরে আর ভাবলাম না এখানে হিয়া কিভাবে আসবে, ও তো এখন আমাদের বাসায়। সন্ধ্যার দিকে ফারিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। অনেকক্ষণ হয়েছে আমরা বের হয়েছি, তাই ভাবলাম কিছু খেয়ে নেই। রেস্টুরেন্টের বসে আছি খাবার অর্ডার করে, কিন্তু খাবার আসার কোনো খবরে নেই। তখনই ফারিয়া বলে উঠলো, রাফি। তখন আমি বললাম, বলো। ফারিয়া বলল, তোমার তো অনার্স পরীক্ষা শেষ, তাহলে এখন কি করবে? আমি বললাম, কিছুদিনের মধ্যে হয়তো রেজাল্ট দিয়ে দিবে, তারপর জবের জন্য অ্যাপ্লাই করব। ফারিয়া কিছুটা খুশি হয়ে বলল, বাহ, তাহলে তো ভালোই হবে। এরই মধ্যে খাবার এসে পড়লো, তাই আর কথা না বাড়িয়ে খাবারে মন দিলাম। খাবার খাচ্ছি, তখন একটা পরিচিত কণ্ঠ কানে আসলো। মনে হলো হিয়ার কণ্ঠ, তাই আশেপাশে তাকাতে শুরু করলাম। দেখি পাশের সিটে একটা মেয়ে বসে আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। একটা ছেলের সাথে বসে আছে, কিন্তু শুধু ছেলেটাকেই দেখা যাচ্ছে। আমি ফারিয়াকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে সেই মেয়েটির কাছে যাই এবং দেখি সে মেয়েটি হিয়া। তারপর আর ওই দিকে না তাকিয়ে খাবারের মন দিলাম। ফারিয়া বলল, আচ্ছা রাফি, তুমি কি তোমার পরিবারের সাথে আমাকে পরিচয় করে দিবা না? ফারিয়ার কথা শুনে ওর দিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম রাফি বোঝার চেষ্টা করছে ফারিয়া কি মিনমিন করছে। আমার তাকানো দেখে ফারিয়া হেসে বলল, আরে তোমাদের এইখানে এসে ভাবলাম আমাকে হয়তো তোমার পরিবারের সাথে পরিচয় করাই দিবে। তুমি তো আমার আব্বু আম্মুর সাথে আগে থেকেই পরিচিত হয়ে গেছো, তাই ভাবলাম এখানে তোমার পরিবারের সাথে আমাকে দেখা করাবে। রাফি বলল, আরে এখানে পরিচয় করিয়ে দেওয়ার কি আছে, তুমি তো এমনিতেই আত্মীয় আমাদের, ভাবির বোন, তাহলে নতুন করে কেন পরিচয় করিয়ে দিতে হবে? ফারিয়া বলল, আমি কি তোমাদের নিজস্ব আত্মীয় নাকি? তোমার ভাবির রিলেটিভ আমি। আর তুমি যদি তোমার পরিবারের সাথে আমাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দাও, তাহলে আমি তোমার বাসায় আসা যাওয়া করতে পারবো। আর নাফিসা ভাবির রিলেটিভ হলে কি সবসময় আসা যাওয়া করা যাবে বলো? রাফি বলল, হ্যাঁ বুঝতে পেরেছি। আর বললাম, আচ্ছা, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি বাহিরে। ফারিয়াকে ফারিয়ার আপুর বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার নিজের বাসায়। রুমে এসেই ভাবতে লাগলাম, আমি তো মিমকে ভালোবাসি, তাহলে আমি কেন ফারিয়ার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছি? মিমের কথা ভাবতেই দেখলাম কে জানি আমাকে কল দিয়েছে। ফোন হাতে নিয়েই দেখি মিম কল দিয়েছে। কল ধরতেই মিম বলে উঠল, এই কুত্তা, তোর কোনো খোঁজ নেই, গেছিস থেকে আমাকে একবারও কল দিসনি কেন? আমি মিমের এসব কথা শুনে পুরাই চুপ। আগে তো মিম খারাপ ব্যবহার করতো, কিন্তু এভাবে তো আদর করে খারাপ ব্যবহার করতো না। বুঝতে পারলাম মহারানী অনেক রাগ করেছে তাই। রাফি বলল, কেমন আছো মিম? মিম বলল, ভালো নেই। আমি বললাম, কেন, কি হয়েছে? বাসার সব ঠিকঠাক আছে তো? তোমার মা বাবা ভালো আছে তো? মিম বলল, সব ঠিকঠাক। আমি বললাম, তাহলে ভালো নেই কেন? মিম কিছুটা কেঁদো কেঁদো কণ্ঠে বলল, তুমি কবে আসবে রাফি? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি তোমাকে অনেক মিস করি। আমিও বুঝতে পারলাম মিম আমাকে অনেক মিস করতেছে। আমি বললাম, আমি তো আর যাব না। এ কথাটা শুনেই মিম যেন কেঁদেই দিল, তবে আমাকে সেটা বুঝতেই দিল না। কিছু না বলেই কেটে দিল মিম ফোনটা। আমি আর পরে কল দিলাম না, তাকে ইচ্ছা করেই কল দিলাম না। মহারানী তো একটু বোঝা উচিত সে আমাকে কতটা ভালোবাসে। আপনারা হয়তো ভাবছেন এ তো মেয়ে আমার জীবনে কি করছে। আসলে ঋতুকে আমি পছন্দ করতাম, কিন্তু আমি এখনো মিমকেই ভালোবাসি। ফারিয়া হলো আমার ছোটবেলার বন্ধু, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, তাই ফারিয়া আমার সাথে সব সময় ফ্রি, তাই হয়তো আমার সাথে এমন করে। ফারিয়া আমাকে পছন্দ করতে পারে, কিন্তু আমি এখনো মিমকেই ভালোবাসি, আর ওকেই ভালোবেসেই যাব। আর ভাগ্য, আল্লাহ তাআলা যাকে ঠিক করেছে সেই তো হবে আমার জীবন সঙ্গী। আমি তো আর আমার নিজের ভাগ্য নিজেই বদলাতে পারবো না। তারপর ফোনটা কেটে বিছানায় শুয়ে পড়লাম। একটু রেস্ট নিয়েই চলে আসলাম বসার ঘরে। এসে দেখি আম্মু হিয়ার সাথে বসে আছে। আমাকে দেখে হিয়া বলে উঠল, ফাজিল ফকির, কিছু মানুষ আগে অসভ্য ছিল, কিন্তু আজ রেস্টুরেন্টে দেখলাম অসভ্যর পাশাপাশি নির্লজ্জ হয়ে গেছে। লজ্জা শরম বলতে কিছুই নেই। আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। এসে আমার মহারানী অর্থাৎ মিমকে কল দিলাম।
তা পরপর 2বার কল কেটে দিল। তৃতীয়বার কলটা ধরে বলল, কি হয়েছে, কি বলবে। রাফির আর বুঝতে বাকি রইল না, তখন মিম ফোনটা কেটে দিয়েছিল। কিন্তু আমি ফোনটা ব্যাক করিনি, তাই হয়তো মিম এখনো আমার উপর রাগ করে আছে। আমি বললাম, কি করতেছো তুমি? সব মেয়েরা রেগে থাকলে যেটা উত্তর দেয় ঠিক সেটাই উত্তর দিল, জানি না। বললাম, তোমার শরীর কেমন, ভালো আছে তো? সে উত্তরে জবাবে বলল, তাও জানি না। বুঝলাম এখনো আমার পাগলিটা রাগ করে আছে, এখন তার রাগ ভাঙাতে হবে। রাগ ভাঙানোর জন্য মিমকে বললাম, খুব তাড়াতাড়ি আমি ঢাকায় যাব। তারপর বললাম, ভাইয়ের বিয়েটা শেষ হলেই আমি চলে যাব ঢাকায়। আমি ঢাকা যাওয়ার কথাটা শুনে মিম কিছুটা খুশি হলেও কিন্তু ভাইয়ের বিয়ে মানে কথাটা শুনে তার মনটা ভারী হয়ে গেল। আমি মিমকে বললাম, তোমাকে তো বলাই হয়নি, আমার ভাইয়ের বিয়ে কিছুদিন পরে। বিয়ের কথাটা শুনে মিমের মনটা যেন খারাপ হয়ে গেল। মিম বলল, এজন্যই তো বলি, আমার কথা কেন তোমার মনে পড়ে না? আমি আর কিছু বলছি না মিমকে। তারপর কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কেটে দেয়। পরে চলে আসি আমার রুমে। এভাবেই মাঝে মাঝে আমার মিমের সাথে কথা হতো, তবে কথা বলতে বুঝতে পারি যে মিম এখনো আমাকে অনেক মিস করে। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে আবিরের ডাকে ঘুম ভাঙলো আমার। দেখি সব কয়টা হারামি বিয়ের আগেই চলে এসেছে আমার বাসায়। শুধু আসেনি, ব্যাগ সবগুলো গুছিয়ে চলে এসেছে আমার বাসায়। তারপর আব্বু কিছুক্ষণ পর এসে বলল, তোর রহিম আঙ্কেলের কাছে গিয়ে বিয়ের সব আয়োজনের কথা বলে আসতে, আর কিভাবে আয়োজন করতে হবে সবকিছু ঠিক করে আসতে বলল আমাকে। আর বলল কি কি খাবার দেওয়া হবে সেটাও ঠিক করে আসতে। আমি আবিরকে নিয়ে চলে আসলাম রহিম আঙ্কেলের দোকানে। দোকানে এসে আমি ওনাকে বিয়ে বাড়ি সাজানোর জন্য সবকিছু বায়না ঠিক করে দিলাম। তারপর আবির সহ আবার চলে আসলাম বাসায়। বাসায় আসতে ভাইয়ার সাথে দেখা। ভাইয়া আমাকে ডেকে বলল, তোর ভাবির আব্বু তোকে ডাকে পাঠিয়েছে। আমি বললাম, সে আবার আমাকে কেন ডাকবে? তাই কিছু না ভেবেই আবিরকে নিয়ে চলে আসলাম নাফিসা ভাবির বাসায়। আসার সাথেই ফারিয়া দেখে ফারিয়া বলল, হঠাৎ কেন জানি এখানে? আমি তো তোমাকে ডাকিনি। তাহলে তুমি আমাকে না ডাকলে আমি এ বাসায় আসতে পারবো না? ফারিয়া আমাকে কিছুটা বাঁকা চোখে তাকালো। আমি বললাম, ভাবির আব্বু আমাকে ডেকেছে। তারপর আবির সহ চলে আসলাম ভাবির আব্বুর রুমে। আসার পর তিনি আমাকে বললেন, তোমার নাফিসা ভাবির বিয়ের দায়িত্ব নিতে হবে তোমাকে। আমি বললাম, আমাকে কেন? তিনি বললেন, তার কোনো ছেলে নেই, তাই তিনি আমাকে তার ছেলের মতো দেখে। আর তাছাড়াও আমি ফারিয়ার বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে আমি সব কিছু বললাম আর দায়িত্ব দিলাম। আমি আর না করতে পারলাম না। তার যদি একটা ছেলে থাকতো তাহলে আমাকে সে ডাকতো না, তখন তার ছেলেই সব কাজ করতো। তার ছেলে নেই বলেই তো আমাকে সব কিছু করতে বলছে হয়তো। তার কথা না রাখাটা উচিত হবে না। ওই দিন সব আয়োজন শেষ করলাম ভাবির বাসায়। তারপর সন্ধ্যার দিক ভাবির আব্বুর রুমে এসে বললাম, নাফিসা ভাবির বিয়ের আয়োজন প্রায় কমপ্লিট। তারপর তিনি আমাকে তার কাছে বসতে বললেন। তার কাছে বসতেই তিনি আমাকে কিছু টাকা দিলেন। তারপর আমি বললাম, আপনি কি আমায় আপনার ছেলে ভাবেন নাকি ভাবির দেবর ভাবেন? তিনি বললেন, আমি তো তোমায় ছেলের মতোই ভাবি। তারপর রাফি বলল, তাহলে আমাকে এসব কি দিচ্ছেন? আমি তো আপনার ছেলে, তাই না? নিজস্ব ছেলে হলে কি আপনি টাকা দিতে পারতেন? এ কথা শুনেই তিনি বললেন, বাহ, তুমি তো তোমার ভাই আরিফের মতোই সৎ ও ভালো। সেও আমার অফিসে কাজ করে এবং অনেক সৎভাবেই কাজ করে। রাফি বুঝতে পারলো। এজন্যই তো বলি, ভাইয়া আব্বুর ব্যবসা না দেখিয়ে চাকরি কেন করে। তারপর আমরা ওখানে অনেক গল্প করতে লাগলাম। আরিয়া সে বলল না খেয়ে যেতে দিবে না। তারপর কিছু খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে মিমকে একটা কল দিলাম। মিম বলল, রাফি কেমন আছো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মিম উত্তরে দিল, হ্যাঁ আমিও অনেক ভালো আছি। হঠাৎ কেন জানি ফোন করলে? তোমাকে তো বলছিলাম আমার ভাইয়ের বিয়ে, তো তোমাকে কাল আসতেই হবে। মিম বলল, আচ্ছা আসবো। তারপর আমি মিমকে আবার বাসার ঠিকানা পাঠিয়ে দিয়ে চলে আসলাম আমার রুমে। রুমে এসে দেখি সকল বন্ধু আর বাকি কাজিনরাও আছে আমার রুমে। আমি সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর ভাইয়া এসে বলল, তুই কি আমার ভাই নাকি নাফিসার ভাই? তুই কেন সেখানে বিয়ের আয়োজন করতে গেলি? তারপর আমি বললাম, এজন্যই আমাকে এসব দেখাশোনা করার জন্যই তার আব্বু বলেছিল। তারপর ভাইয়া সেখানে আর কিছু না বলেই চলে গেল। আর যাওয়ার সময় আমি পিছন থেকে বললাম, ভাইয়া আমি ইচ্ছা করে যাইনি,
ভাবির আব্বু আমাকে সেখানে ফোন করে ডেকেছিল, এজন্যই আমি গিয়েছিলাম। তারপর ভাইয়া কিছুটা ভাব নিয়ে তার রুমে গিয়ে শুয়ে পড়লো। আমিও আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। আজকে ঘুমটা ভাঙলো ফোনের রিংটোনে, তবে আজ ফারিয়ার ফোনে না, আপনাদের প্রিয় মিম আপুর অর্থাৎ আমার মহারানীর ফোনে। ফোন ধরতেই মিম বলল, আমি তো তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুমি কই রাফি? রাফি ভাবলো হয়তো মিম মজা করছে। পরে গেটের সামনে এসে দেখি মিম সত্যি সত্যি চলে এসেছে আমার বাসায়। আমি মনে মনে ভাবতে লাগলাম মহারানী দেখি সত্যি সকাল সকাল চলে এসেছে। তারপর মিমকে নিয়ে চলে আসলাম বাসার ভিতরে। মিমকে দেখে সবাই অবাক, কারণ এর আগে মিমকে কখনোই কেউ দেখেনি। বাবা বলল, এ মেয়েটা কে রাফি? আমি তাদের সব ঘটনা খুলে বললাম। আমি বললাম, জেল থেকে ছাড়া পেয়ে যখন তোমাদের বাসা ছেড়ে চলে গিয়েছিলাম, তখন আমাকে তারাই আশ্রয় দিয়েছিল, তারাই আমাকে এতদিন তাদের বাসায় রেখেছিল। তারপর মিমের সাথে সকলে কিছুক্ষণ কথা বলার পরে মিমকে নিয়ে চলে আসলাম আমার রুমে। তারপর মিম বলল, বাড়িটাকে তো সুন্দর করেই সাজানো হয়েছে, আমাদের বিয়েতেও যেন এভাবে সাজায়। আমি বিয়ের কথাটা শুনে কিছুটা চমকে গেলাম। আমি ওকে বললাম, কি বলছো ঠিক বুঝলাম না। মিম লজ্জা পেয়ে বলল, তোমাকে এত বুঝতে হবে না। আমিও আর কথা না বাড়িয়ে মিমকে রেখে আসলাম আমার এক কাজিনের রুমে। তারপর হঠাৎ লক্ষ্য করলাম, তো গাইস, রাফি গল্প সিজন 3 পর্ব 7 তোমাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে 20K সাবস্ক্রাইব হতে আর অল্প কিছু সাবস্ক্রাইব লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।